আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিদওয়ানা বিনতে জলিল। ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে ফেরত চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানি কাল পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন হাইকোর্ট। বেলা 11টা থেকে শুনানি শুরু হলে এজলাসে দুই পক্ষের আইনজীবীর মধ্যে হট্টগোল বাঁধলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা এবং মৃত্যুতে দুঃখ প্রকাশ করে হাইকোর্ট বলেন, মানুষ এবং রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ। যে গতকালকে ডিবি কার্যালয়ে এই 6 জন সমন্বয়কারীর পিতা এবং মাতা এবং অন্যান্য ক্লোজ রিলেশন এই 6 জন সমন্বয়কারীর সাথে দেখা করেছে। দেখা করার পরে পরিষ্কারভাবে প্রেসে স্টেটমেন্ট দিয়েছে যে তাদের ছেলে এবং মেয়ে সকলে ভালো আছে এবং তারা তাদের সেফটির জন্য ডিবি অফিসে এসেছে। এটা কমিউনিকেট করেছে জাতীয়ভাবে এবং আপনারা শুনেছেন। কিন্তু এই দুইজন অ্যাডভোকেট এই ঘটনা সাপ্রেস করে তাদের সাবমিশন রেখেছিল, যেটা গুরুতর অন্যায় এবং এই রিট পিটিশন মেনটেনেবল না। দর্শক, এই মুহূর্তে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি তার বক্তব্য শুনতে। কোর্ট বলেছে, কোর্ট কি জন্য বলেছে সেটা আমরা বলতে পারবো না, এটা কমেন্ট নেই। তবে আপনারা দেখেছেন যে গতকালকে যারা এই 6 জনের বাবা মা এবং বাচ্চারা এই ভাই ডিবি অফিসে যে তাদের সাথে দেখা করছে, সেখানেও তারা খাইছে। আচ্ছা, এখন এই সব কথা তো গতকাল আমি একটা সাবমিশনের কথা আপনারা দেন নাই। 6 জনকে যে সিকিউরিটি দেওয়ার আগে একটা ছেলে মুগ্ধ নামে একজন কোঅর্ডিনেটর ছিল, ও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, দিয়ে বলেছে আন্দোলনে দুর্বৃত্তরা ঢুকে গিয়েছে। পরের দিন কিন্তু ওকে মৃত অবস্থায় পাওয়া যায়, সন্দেহ করা হচ্ছে ওকে খুন করা হয়েছে। তার প্রেক্ষিতে এই 6 জনকে এই নিরাপত্তা এখন আপনারাই বলেন, সরকার কি অপেক্ষা করবে এই 6 জনকে দুর্বৃত্তরা মেরে ফেলবে, নাকি সরকার ওদেরকে সেফটি প্রোভাইড করবে? ওর বাবা মা এসে বলছে ছেলে ভালো আছে, মা বলছে মেয়ে ভালো আছে। এই আইনজীবীরা কিভাবে জানেন যে মিছিল হবে তারপর গুলি করা হবে? এই জন্য আমরা বলেছি, যারা গণতন্ত্র কমিশন করছেন একটা বিশেষ গোষ্ঠী, যারা এই সবসময় দেখা যায় যে এই ধরনের ক্ষেত্রে একটা কেওয়াস সৃষ্টি করা হচ্ছে, তারাই গণতন্ত্র কমিশন করেছেন, তারাই রিট পিটিশন ফাইল করেছেন। ছাত্ররা কিন্তু এসে বলেন আমরা বিক্ষোভ করতে বাধাগ্রস্ত হয়েছি। মেহেদী ভাই, আপনি বললেন যে 2 লাখ আমাদের গণমাধ্যমে এসেছে, 2 লাখ সিম এসেছে, 2 লাখ লোক লুঙ্গি পরে এসেছে। আবার আমরা দেখলাম কালকেও বিক্ষোভ কর্মসূচি ছিল, কিন্তু পুলিশ খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। কিন্তু ওই দিন পুলিশ হ্যান্ডেল করেনি কেন? এটা কি পুলিশের ব্যর্থতা মনে করেন নাকি? আমরা তো দেখেছি ওই দিন পুলিশ সদস্যকে মেরে ফ্লাইওভারে ঝুলে রাখা হয়েছে। আমরা কোনো মিডিয়াতে প্রপার কোনো অ্যাপ্রিসিয়েশন দেখি নাই। 3 জন পুলিশকে মারা হয়েছে। পুলিশকে একটা পুলিশকে যদি ঝুলিয়ে রাখা হয় মেরে, আমার এই ব্যাপারে একটু দাঁড়ান, ওনার উত্তরটা আমি দিচ্ছি। যে কালকে শুধু ছাত্ররা নেমেছিল, বাইরের কোনো মস্তান বা সন্ত্রাসী ছিল না, সেই জন্য গুলি বা কোনো কিছু হয় নাই। এর আগের দিন যে গোলমালটা হয়েছিল সেখানে তৃতীয় পক্ষ ঢুকে গেছিল এবং এই গোলাগুলি তৃতীয় পক্ষই শুরু করছে এবং তাদের এই গুলিতে এই সাধারণ মানুষ মৃত্যু হয়েছে। হাইকোর্ট থেকে সরাসরি আমরা আইনজীবীদের বক্তব্য শুনছিলাম। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা 2টি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ, মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা এবং প্যাগোডায় প্রার্থনা করা। এদিকে হতাহতের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল রঙের প্রোফাইল ছবি আপলোড করেছে আন্দোলনকারী সমর্থনকারীদের অনেকেই।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা মেডিকেলের সামনে অভিভাবকদের নাড়াতে দিল না পুলিশ। পূর্ব নির্ধারিত মৌন অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সকাল 10টার পর অভিভাবকেরা জড়ো হলে শুরু হয় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা। আগে থেকেই ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন ছিল। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে যেতেও পুলিশ বাধা দেয় বলে অভিযোগ স্বজনদের। পরে পুলিশ বেষ্টনীর মধ্যে ওই এলাকা ছাড়তে বাধ্য হয় অভিভাবকরা। এ ঘটনার প্রতিবাদে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকেরা। আজকে আমরা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির সামনে দাঁড়াতে চেয়েছি। অভিভাবকরা সন্তানদের পাশে, আমাদের যে সন্তানরা আহত হয়েছে, মারা গেছে, তাদের প্রতি শোক জানিয়ে আমরা আমাদের মৌন অবস্থান ছিল, কিন্তু আমাদের কোনো সভা সমাবেশ এরকম না। এবং আমরা বলেছি আমরা 10 মিনিট চাই, ওনারা সেই 10 মিনিটটাও আমাদেরকে দিতে চাচ্ছেন না। আমাদেরকে বলেছে যে এখানে সমাবেশ করা যাবে না। তখন আমরা বলেছি যে আমরা এখানে অভিভাবক, সবাই এখানে 50 ঊর্ধ্ব মানুষ, এই মানুষের সংখ্যা হাজার হাজার না। সুতরাং এই মানুষগুলো আপনার আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোনো ধরনের ঝুঁকি না। আমরা এখান থেকে আপনাদের কাছে 10 থেকে 15 মিনিটের একটা সময় চাইছি, তারা আমাদেরকে এই সময়টুকু দিতে রাজি না। তাদেরকে বলা হয়েছে যে এইখানে এই ধরনের কোনো দিক থেকে, কোনো পক্ষ থেকে কেউই এখানে দাঁড়াতে পারবেন না। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়কের বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার নতুন কোনো তথ্য দিয়েছেন কিনা? একটু সংশোধন করে নিই, আমি আসলে কিছুক্ষণ আগে ডিবি কার্যালয় থেকে কিন্তু এখন ডিএমপি হেডকোয়ার্টারে আছি। আর যে প্রশ্নটি আপনি করলেন যে 6 সমন্বয়কের বিষয়ে, আপনি জানেন যে কোর্টে একটি আদেশ হওয়ার কথা ছিল, সেই অপেক্ষায় কিন্তু আমরা সবাই ছিলাম। সেই আদেশটি কিন্তু আসলে কালকে হবে এমনটি কিন্তু জানা গেছে। এবং আমরা যখন ডিবির সঙ্গে আসলে যোগাযোগ করছিলাম, তারা কিন্তু বলছিলেন যে এই বিষয়, অর্থাৎ এই যে 6 সমন্বয়ককে প্রায় শুক্রবার থেকে ডিবি হেফাজতে রাখা হয়েছে, তাদেরকে আসলে পরিবারের জিম্মায় দেওয়া হবে কিনা সেই বিষয়ে আসলে তাদের মধ্যে আলোচনা চলছে। এবং তারপরে আসলে তারা সিদ্ধান্ত নেবে, অর্থাৎ ফাইনাল সিদ্ধান্তটি তারা এখন পর্যন্ত নিতে পারেননি। গতকাল যখন তারা ব্রিফিং করেছিল, তখন কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিল যে খুব শীঘ্রই কিন্তু তাদেরকে আসলে পরিবারের জিম্মায় দেওয়া হবে। এবং আমরা গতকাল দেখেছিলাম যে পরিবারকে তাদের সঙ্গে দেখা করার কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল। এবং আমরা বলেছিলাম যে পরিবার কি এখন থেকে স্বাভাবিকভাবে প্রতিদিন তারা চাইলে দেখা করতে পারবেন কিনা, তারা কিন্তু বলেছিলেন সেই সুযোগটি আছে। কিন্তু যেহেতু বিষয়টি এখন কোর্ট পর্যন্ত চলে গিয়েছে, সো খুব দ্রুত সময়, যে সময়ের কথা বলছে, সেই সময়ের সঠিক আসলে কবে তাদের ছাড়বে সেই বিষয়টি কিন্তু আসলে পরিষ্কার এখন পর্যন্ত বার্তা আমাদের তারা দিচ্ছে না। তবে বিষয়টি নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে এমনটি কিন্তু জানিয়েছেন। আর এখন আমরা যেহেতু ডিএমপি হেডকোয়ার্টারে আছি, ডিএমপি হেডকোয়ার্টারে আমরা আসলে ওভারঅল দেশের প্রেক্ষাপট নিয়ে তাদের সঙ্গে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে প্রতিদিন কিন্তু এই যে কোটা বিরোধী যে আন্দোলন, কালকেও কিন্তু তাদের একটি প্রোগ্রাম ছিল, সেখান থেকে অনেকেই গ্রেপ্তার করা হয়েছে। সেই গ্রেপ্তারের বিষয়গুলো নিয়ে তাদের যারা ঊর্ধ্বতন আছে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে সাধারণ ছাত্র যারা, তাদের সঙ্গে কিন্তু তাদের কোনো অর্থাৎ ডিএমপির কোনো দ্বন্দ্ব নেই। যারা আসলে নাশকতা সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরই আসলে এরা গ্রেপ্তার করছে। আর একটি বিষয় আসলে আমাদের প্রশ্ন ছিল যে সম্প্রতি যে আমরা দেখছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নাশকতাকারী বলি কিংবা আন্দোলনকারী বলি, তাদেরকে নিরস্ত্র মানুষদেরকে গুলি করার যে চিত্র আমরা দেখছি, সেই বিষয়ে আসলে ডিএমপি কিংবা আসলে বাংলাদেশ পুলিশ বিব্রত কিনা, কিংবা এদের কোনো বিভাগীয় তদন্ত হবে কিনা, সেই প্রশ্নটির উত্তরে কিন্তু আসলে যারা ঊর্ধ্বতনরা আছেন তারা বলছেন যে এরই মধ্যে প্রায় 53টি হত্যা মামলা হয়েছে। সেই হত্যা মামলাগুলো কিন্তু তদন্ত হচ্ছে এবং কাউকেই যদি সম্পৃক্ততা পাওয়া যায়, আসলে কোন প্রেক্ষাপটে সেই সময় গুলিটি আসলে চালানো হয়েছিল, সেই বিষয়গুলো আসলে তদন্তে উঠে আসবে। এবং উঠে আসার পরে যদি কারো ভেতরে কোনো দায় পাওয়া যায়, অর্থাৎ কোনো পুলিশ সদস্যরও যদি কোনো দায় পাওয়া যায়, তাকেও কিন্তু আসলে ছাড় দেওয়া হবে না, এমনটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। এবং তারা সেই সঙ্গে এটিও জানিয়েছেন যে নাশকতাকারীদের ধরতে কিন্তু তারা প্রতিদিনই অভিযান চলছে। শুধু ডিএমপি থেকে এখন পর্যন্ত প্রায় 2850 জনকে কিন্তু আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে। সুমন, আপনাকে ধন্যবাদ ডিএমপি হেডকোয়ার্টার থেকে আমাদের সাথে জানাবার জন্য। জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার বাস্তবায়ন করবেই। বিভিন্ন সময়ে তাদের নাশকতা, ষড়যন্ত্র এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
রাজনীতির নামে তারা যেন আর নাশকতার সুযোগ না পায়, সে কারণেই তাদের রাজনীতি নিষিদ্ধ করা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভা শেষে এসব কথা বলেন তিনি। গ্রেফতারের সংখ্যা বাড়াতে নিরপরাধ কাউকে যেন হয়রানি করা না হয় সেজন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপি মহাসচিবের মন্তব্যের জবাবে কাদের বলেন, তার কাছে সবাই নিরপরাধ, তাহলে এত ধ্বংসযজ্ঞ চালালো কারা? কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেক জড়িয়ে, এটা যেন কোনো অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এই ব্যাপারে আকর্ষণ করি। নির্বাহী আদেশে আগামীকালের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবিরের রাজনীতি। দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, আইনগত দিক খতিয়ে দেখতে বিকেলে বৈঠকে বসবেন তারা। প্রধানমন্ত্রী দ্রুত উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। কোটা সংস্কারকে কেন্দ্র করে কারফিউয়ের একাদশতম দিনে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 11 ঘন্টা শিথিল রয়েছে রাজধানীতে। ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুরের জন্য এই সূচি প্রযোজ্য। অন্য জেলার সিদ্ধান্ত জেলা প্রশাসকদের ঘোষণা অনুযায়ী চলছে। আর কারফিউ শিথিল অবস্থায় সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিসের সময়সূচি ঘোষণা করেন সরকার। ব্যাংকিং সেবা চলবে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত। চলমান পরিস্থিতিতে সড়কে যান চলাচল বেড়েছে। সারা দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। চট্টগ্রামে ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। অভ্যন্তরীণ রুটের গণপরিবহন চলাচলের পাশাপাশি চলছে দূরপাল্লার যানবাহন। স্বাভাবিকভাবে চলাফেরা করছে মানুষ। সেনাবাহিনী এবং বিজিবির পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে বরিশালে। এই মহানগরীতে 15 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে। বিভিন্ন স্থানে ভিড় বেড়েছে মানুষের। এছাড়া খুলনা, রাজশাহী, সিলেট, রংপুরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মেহেরপুরে কারফিউ শিথিলের সময় বাড়ায় স্বাভাবিক হতে শুরু করেছে জেলার পরিবেশ। চলছে অফিস আদালতের কার্যক্রম। এছাড়াও দূরপাল্লা এবং আন্তঃজেলার সব সড়কে স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল। ভোলায় কারফিউ চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নৌবাহিনী, র্যাব, পুলিশ যৌথ মহড়া দিচ্ছে। কোটা সংস্কার আন্দোলনে দুষ্কৃতকারীদের ধ্বংসযজ্ঞে অচল হয়ে পড়েছে নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস। এতে চরম ভোগান্তিতে পড়েছে জেলার হাজারো গ্রাহক। কবে নাগাদ কাজ শুরু হবে জানা নেই কারো। জরুরি প্রয়োজনে নরসিংদী, মুন্সিগঞ্জ এবং ঢাকার কেরানীগঞ্জের পাসপোর্ট অফিসের সহযোগিতা নিতে বাধ্য হচ্ছেন গ্রাহকেরা। এদিকে নীলফামারীর সৈয়দপুরেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন 18 জুলাই দুষ্কৃতিকারীদের প্রবেশে রূপ নেয় ধ্বংসযজ্ঞে। আন্দোলনকে পুঁজি করে দেশজুড়ে চালানো হয় ভাঙচুর, করা হয় অগ্নিসংযোগ। 18 জুলাই রাতে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে একদল দুর্বৃত্ত। এতে পুড়ে যায় অসংখ্য তৈরিকৃত পাসপোর্ট, কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ নথিপত্র। পাসপোর্ট অফিসের এমন ধ্বংসযজ্ঞে ব্যাহত হচ্ছে সেবা প্রদান। সেবা প্রার্থীরা এসে হতাশ হয়ে ফিরতে হচ্ছে। আমার পাসপোর্ট আসলে হয়ে গেছে, নিতে আসছিলাম, এসে দেখলাম যে এখানে অফিস পুরো একবার ছাই, অফিস বন্ধ। আমার অনেক ভোগান্তি, কেন আমার তো জরুরি পাসপোর্ট দরকার। সাধারণ জনগণ আমরা এই ভুক্তভোগীর জন্য আমরা কাকে দায়ী করব? ক্ষতিগ্রস্ত পাসপোর্ট অফিসের গ্রাহকদের সেবার জন্য বিকল্প কথা জানান এই কর্মকর্তা। থানা ওয়াইজ ফতুল্লা নারায়ণগঞ্জের যাবে কেরানীগঞ্জে, সোনারগাঁ, রূপগঞ্জ, ছাড়াইহাটা তারা যাবে নরসিংদী অফিসে, আর বন্দর সিদ্ধিরগঞ্জ তারা যাবে হলো মুন্সিগঞ্জ অফিসে। তারা পরবর্তী তাদের কার্যক্রম যেগুলো সম্পন্ন হয় নাই, পাসপোর্ট প্রিন্টে যায় নাই, ওই কাজটা সম্পন্ন করার জন্য তারা যাবে ওই থানা ওয়াইজ ওই অফিসগুলোতে গেলে তারা সেবাটা পাবে। সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় ক্ষতির পেছনে দায়ীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান এই কর্মকর্তা। অগ্নিসংযোগ এর সাথে জড়িত ছিল এরকম গ্রেফতারের পরে কিন্তু তারা কিন্তু আমাদের কাছে প্রাথমিকভাবে যে স্বীকারোক্তিটা দিয়েছে, সেই স্বীকারোক্তিতে কিন্তু আমরা এই আমাদের নারায়ণগঞ্জ জেলার বিএনপি এবং জামাতের
যারা নেতা কর্মী তাদের নাম কিন্তু আমরা পেয়েছি। আমাদের অপারেশনাল কার্যক্রমটা কিন্তু চলমান আছে এবং এটা চলমান থাকবে। এদিকে নীলফামারী সৈয়দপুরে কোটা সংস্কার আন্দোলনে পুড়িয়ে দেওয়া হয় পুলিশ বক্স, মোটরসাইকেল, ভাঙচুর চালানো হয় রেলওয়ে পুলিশের গোয়েন্দা শাখায় ও পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটক সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায়। আহত হয় বেশ কয়েকজন পুলিশ ও গণমাধ্যম কর্মী। সরকার সম্পদ না, জনগণের সম্পদ। এই ক্ষয়ক্ষতিটা যেটা করছে এটা জনগণের ক্ষতি। এক বেলা খাচ্ছি, দুই বেলা না খেয়ে আসি, আমরা কাকে বলতে যাব, কে আমাদেরকে দিবে? সৈয়দপুর জুড়ে চালানো নাশকতায় সদর থানায় 4টি মামলা দায়ের করা হয়। আটক করা হয় 58 জন দুষ্কৃতিকারীকে। সৈয়দপুরে 3টি মামলা, এই 3টি মামলায় এ পর্যন্ত আমাদের অ্যারেস্ট হয়েছে 41 জন। এই সর্বমোট আমাদের 58 জন অ্যারেস্ট আছে। ইমরুল কায়েস, RTV। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা এবং সহিংসতার ঘটনায় আবারও প্রতিক্রিয়া দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। স্থানীয় সময় সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ মন্তব্য করেন। বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত হাজার হাজার তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের বিষয়ে মহাসচিব অ্যান্টনিও গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন বলেও জানানো হয়েছে। All right, let me start off with Venezuela concerns expressed by political actors. দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে অবশেষে হার মানলেন সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। নতুন আরও একটা বিকেল দেখার আগেই ত্যাগ করলেন পৃথিবীর মায়া। তার সুরের মূর্ছনায় বুঁদ হয়ে থাকা 90 দশকের একটা প্রজন্মের কাছে শেষ হলো আরও এক সঙ্গীত অধ্যায়। হাসান আবিদুর রেজা জুয়েল পাড়ি দিয়েছেন অন্তিম যাত্রায়। ক্যান্সারের সঙ্গে লড়াইটা চলছিল সেই 2011 সাল থেকে। এরপর দেশে বিদেশে চিকিৎসার নানান ধাপ পেরিয়ে ফিরেছিলেন সঙ্গীত জগতে। আবারও সুরে তালে লয়ের সাথে নিজেকে জড়িয়ে ক্যান্সারকে দূরে ঠেলে দিয়ে 2016 সালে প্রকাশিত তার অ্যালবামের নামের মতোই নতুন যাত্রা শুরু করে বলেছিলেন, তাতে কি বা আসে যায়। প্রচণ্ড মানসিক শক্তি সম্পন্ন একজন মানুষ বারবার ফিরে এসেছেন, চেষ্টা করেছেন শত প্রতিকূলতায় নিজেকে ফিরে পেতে। হাসপাতালের বিছানা থেকে ফিরেই চলে গেছেন নিজের ভুবনে। কিন্তু 23 জুলাই রাতে অসুস্থ বোধ করে হাসপাতালে যাওয়ার পর আর ফেরা হয়নি তার। ফুসফুসে পানি জমায় চিকিৎসা শেষে অবস্থার কিছুটা উন্নতি হয়, কিন্তু মঙ্গলবার হঠাৎ করেই অবস্থার অবনতি হলে ঢলে পড়েন মৃত্যুর কোলে। আমি পারিনি বোঝাতে তোমাকে মনের ব্যথা। 90-এর দশকের রোমান্টিক ঘরানোর গানের নতুন ধারা তৈরি হয় জুয়েলের কণ্ঠেই। সে সময় আয়ুব বাচ্চুর সঙ্গে মিলে সঙ্গীতে নতুন এক ধারার তৈরি করেন। জুয়েলের উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে আছে এক বিকেলে, একটা মানুষ, দেখা হবে না, বেশি কিছু নয়, বেদনা শুধুই বেদনা, ফিরতি পথে, দরজা খোলা বাড়ি ও এমন কেন হলো। 2017 সালে বাপ্পা মজুমদারের সুরে মুক্তি পায় তার সবশেষ অ্যালবাম খুব সকালে। খুব সকালে দেখা হবে বলে রাতটা যেন কাটছে না। আবারও এক নতুন সকাল দেখার আগেই চলে গেলেন জুয়েল, বিদায় সুরের সৃষ্টির কারিগর। মাহফুজুল ইসলাম, RTV। এদিকে জনপ্রিয় ব্যান্ড শিল্পী শাফিন আহমেদের মরদেহ আজ দাফন করা হবে। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজার পর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে, যেখানে গায়কের বাবা সঙ্গীত গুরু কমল দাশগুপ্ত এবং মা কিংবদন্তি নজরুল শিল্পী ফিরোজা বেগম শায়িত আছেন। সোমবার বিকেল 5:30টায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গায়কের মরদেহ ঢাকায় পৌঁছায়। প্রবাসীদের গান শোনানোর জন্য গেল 9 জুলাই যুক্তরাষ্ট্রে যান শাফিন আহমেদ। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় 25 জুলাই না ফেরা দেশে পাড়ি জমান ব্যান্ড জগতের নক্ষত্র। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন
43 জন। মাটির নিচে চাপা পড়েছে আরও শতাধিক মানুষ। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। প্রবল বৃষ্টিপাতে ভারতের কেরালা রাজ্যের ওয়ায়নার জেলার মেপ্পেডি ও চুরালমালা গ্রামে ভূমিধস হয়। এতে বিভিন্ন স্থানে মাটি চাপা পড়েন বাসিন্দারা। এ পর্যন্ত 43 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, দোকানপাট সহ নানা স্থাপনা। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নেমেছে কেরালার দুর্যোগ মোকাবেলা দপ্তর ও এনডিআরএফ সহ বিভিন্ন সরকারি সংস্থা। সেই সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে দেশটির বিমান বাহিনীর হেলিকপ্টার সহ সেনা সদস্যরা। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন উদ্ধারকারী দল। দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও উদ্ধার কাজে দলীয় কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিজেপি প্রধান জেপি নাড্ডার সঙ্গেও কথা বলেন মোদী। আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে রাজ্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। বিনিয়ামিন, আরটিভি। খেলার খবর। অলিম্পিক। প্যারিস অলিম্পিক ফুটবলে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন নিয়ে আজ ইউক্রেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফ্রান্সের গ্রুপমা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। মরক্কোর বিপক্ষে নাটকীয় হার দিয়ে অলিম্পিক আসর শুরু করলেও ইরাককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আশা বাঁচিয়ে রাখে হ্যাভিয়ার মাসচেরানোর শিষ্যরা। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ইউক্রেনের বিপক্ষে জয়ের ছন্দটা ধরে রাখতে পারলেই কোয়ার্টার ফাইনালের স্বপ্ন পূরণ হবে 2008 অলিম্পিকের স্বর্ণজয়ীদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আলবি সেলেস্তাদের একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ মাসচেরানো। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।